দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো? স্ক্রিন দেখতে পাচ্ছ? ও আচ্ছা। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্নেহা মানে কাল থেকে ফোন দেখেনি নাকি? যাক, ঠিক আছে। চলো, তাহলে দেখো আজকে আমরা হাইড্রোজেন অ্যাটমের পরের যে পার্টটা, সেই পার্টটা আজকে আলোচনা করে দেবো। আচ্ছা, আমরা হাইড্রোজেন অ্যাটমের আগের দিন যে জিনিসগুলো আলোচনা করেছিলাম, আমরা আগের দিনে দেখো তোমার হাইড্রোজেন অ্যাটমের জন্য ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটার এক্সপ্রেশনটা মনে রাখতে বলেছিলাম, সেটা তোমরা করেছিলে। তার আগে হচ্ছে পোটেনশিয়ালটাকে বলে দেয়া, এবং পোটেনশিয়াল যে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, কেন সেটাকে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলা হয়েছে সেটা বলা হয়েছিল। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটাকে বলা হয়েছিল। মানে আমি তাহলে একটুখানি লিখে নিই, তো হোয়াট উই হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার। ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার। প্রথম কথা হচ্ছে যে ওই পোটেনশিয়াল এনার্জি for hydrogen atom or hydrogen like one electron ions, এইটা, এবং সেটাকে যে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলে, এটা উল্লেখ করেছিলাম। তারপরে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা কি সেটা বলেছিলাম। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটাকে বলেছিলাম। আর তারপরে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেটা হাইড্রোজেন অ্যাটমের জন্য কি হয় সেটাকে বলেছিলাম ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার এক্সপ্রেশন বলেছিলাম। সেখানে তারপরে আমি তোমার অরবিটালস কাকে বলে সেইটা, অ্যান্ড ইটস কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্স, এটা নিয়ে কথাবার্তা বলেছি। তারপরে অরবিটালগুলো ইন জেনারেল কমপ্লেক্স অরবিটাল হয়। কমপ্লেক্স অরবিটাল থেকে কেমন করে তোমার রিয়েল অরবিটাল আসতে হয়, এটা আলোচনা করা হয়েছে। তারপর কোনো গিভেন এন কত করে ইলেকট্রন থাকতে পারে, অকুপেন্সি অফ এ স্টেট উইথ এ পার্টিকুলার কোয়ান্টাম নাম্বার এন, মানে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন হয়, তাহলে তার অকুপেন্সি হচ্ছে
2n², সেটা আলোচনা করা হয়েছে। এবারে ভ্যারিয়াস টাইপের প্লটস আমরা আলোচনা করেছিলাম। প্লটস ফর 1s অরবিটাল, সেক্ষেত্রে হচ্ছে ψ1s ভার্সেস আর প্লট, প্রবাবিলিটি ডেন্সিটি অর্থাৎ ψ1s মডিউলাসের স্কোয়ার ভার্সেস আর প্লট, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর প্লট বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি সেটাকে বলা হয়, আর হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। তাহলে এই প্লটগুলো 1s অরবিটালের জন্য আমরা করে ফেলেছিলাম এটা। আচ্ছা, এবং এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ভার্সেস আর প্লট এটাকে করতে গিয়ে আমি মোস্ট প্রবাবল রেডিয়াস যেটা সেটা হচ্ছে আর মোস্ট প্রবাবলটা, সেটা যে বোর রেডিয়াস a0 সঙ্গে সমান হয় সেইটুকু পর্যন্ত আমরা দেখিয়েছিলাম এটা। আচ্ছা আচ্ছা, এইখানে আর একটা জিনিস অনেক সময় লেগে যায়, একটা জিনিস আমরা আগের দিন করিনি, একটুখানি করে নিই। দেখো, আজকে আমাদের যেটা মূল কাজ থাকবে সেটা হচ্ছে 1s অরবিটালের ক্ষেত্রে যে কাজগুলোকে করেছি সেটা 2s 2p এইসব অরবিটালের ক্ষেত্রে কেমন হবে সেগুলোকে করে দেখানো। আচ্ছা, তার আগে একটা জিনিস একটুখানি বলে নিই যে আমি ধরো অ্যাভারেজ ভ্যালু বের করতে চাইছি, অ্যাভারেজ ভ্যালু অফ আর, অর্থাৎ অ্যাভারেজ রেডিয়াসটা আমি বের করতে চাইছি। আচ্ছা, অ্যাভারেজ রেডিয়াস বের করার জন্য যেটা তোমায় করতে হয় সেটা হচ্ছে এই, মানে একটুখানি আমি তোমায় বলে দিই, সেটা হচ্ছে যে মানে একটা ফর্মুলা আমি লিখে দিই। আর এর অ্যাভারেজ ক্যালকুলেট করা মানে হচ্ছে তোমার ফর্মুলাটা হচ্ছে এরকম: ইন্টিগ্রাল ওভার অল স্পেস, যে ফাংশনটা দেওয়া আছে তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু আর এর করসপন্ডিং অপারেটরটা ইন্টু সাই ইন্টু ভলিউম এলিমেন্ট ডিভাইডেড বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা। এটা কেউ একজন আসছে, জয়েন করিয়ে নি। এটা দেখে, এইটা পরে যখন কোয়ান্টাম মেকানিক্স শিখবে, হ্যাঁ, যখন কোয়ান্টাম মেকানিক্স শিখে যাবে তখন হচ্ছে তুমি পরিষ্কার বুঝতে পারবে যে এটা কোথা থেকে কিরকম ভাবে এলো। যে যার অ্যাভারেজ বের করব ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার, যার অ্যাভারেজ বের করব তার করসপন্ডিং অপারেটরটা সাই ডিটাও, মানে মানে ডিটাও একটা ভলিউম এলিমেন্ট আর কি। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করতে হবে, নিচে হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা, এটা তোমায় করতে হবে। আচ্ছা, এবারে এইটা তুমি জাস্ট ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার আর অপারেটর সাই ডিটা এটা লিখতে পারো কখন না, হোয়েন সাই ইজ নর্মালাইজড। আর এই ফাংশনটা যদি নর্মালাইজ ফাংশন হয় তাহলে তুমি জানো ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটা সেটা 1 হয়ে যায়। তাহলে নর্মালাইজ হয়ে গেলে ডিনোমিনেটরটা থাকবে না, তখন শুধু এই পার্টটা হয়ে যাবে। এবার আমাদের কেসে এটা কি হবে না, আমাদের কেসে দেখো, যদি তুমি এই আর এর অ্যাভারেজটা 1s অরবিটালের ক্ষেত্রে বের করতে চাও তাহলে, আচ্ছা, আর অপারেটর মানে আর ইটসেলফ, ওয়েভ ফাংশনটা কত 1 বাই রুট ওভার অফ পাই a0 তার কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0, আর সাইজটা যেহেতু ফাংশনটা রিয়েল ফাংশন তাহলে সেটাও হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ পাই a0 তার কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0। তাহলে তুমি ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেটটা লিখলে, আর লিখলে, ওয়েভ ফাংশনটা লিখলে। আর এবার এখানে ভলিউম এলিমেন্ট হয় আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। আর এবারে তুমি যখন এই লিমিটটাকে লিখবে, লিমিটটা হচ্ছে আরটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, থিটাটা হচ্ছে, আচ্ছা একটুখানি জায়গা ফাঁকা করি এখানটা, এটা 3টে ইন্টিগ্রেশন থাকবে। আরটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, থিটাটা হচ্ছে 0 থেকে পাই, আর ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই। এইটা, তাহলে এই হচ্ছে এক্সপ্রেশনটা। তাহলে কি হচ্ছে দেখো,
এই 1/π(a0³ তুমি বাইরে যদি বের করে দাও, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর e⁻²r/a0 হলো, কারণ e⁻r/a0 আর e⁻r/a0 গুণ হয়ে গেল e⁻²r/a0 হলো। এখানে r ছিল, এখানে r² ছিল, তাহলে ওভারঅল মিলে r³ হয়ে গেল। r³ e⁻²r/a0 dr হলো। আবার ইন্টিগ্রাল 0 থেকে পাই sin θ dθ হলো, ইন্টিগ্রাল 0 থেকে 2π dφ হলো। এইটা ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে এই ইন্টিগ্রেশনটা এবং এই ইন্টিগ্রেশনটা আগে আমরা করে এসেছি। এইটার ভ্যালু হচ্ছে 2 হয়, এটা হচ্ছে 2π হয়। তাহলে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2π। আর তাহলে এই ইন্টিগ্রেশনটা তোমাকে বেসিক্যালি করতে হবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আমি এখানে লিখলাম লেট 2r/a0, সেটাকে যদি তুমি জেড বা কিছু একটা ধরে নাও, তাহলে এক্স ধরে নিলে, আরটা হচ্ছে a0/2 ইন্টু এক্স, সেখান থেকে ডিআরটা হয়ে গেল a0/2 ইন্টু ডিএক্স। এটা ডিআরটা হচ্ছে a0/2 ইন্টু ডিএক্স। আর লিমিটটা হচ্ছে যখন আরটা 0 হয় তখন এক্সও 0, যখন আর ইনফিনিটি হয় তখন এক্সও ইনফিনিটি। এটা হয়ে যাবে 1/π(a0 তার কিউব ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর এর জায়গায় বসিয়ে দিলাম কত a0/2 তার কিউব এক্স কিউব, আর e⁻²r/a0 e⁻²r/a0 হয়ে গেল। dr এর জায়গা হচ্ছে a0/2 ইন্টু ডিএক্স হয়ে গেল। আর এইটা ইন্টিগ্রেট করলে 2 হয়, এটা ইন্টিগ্রেট করলে 2π হয়। তো কত হচ্ছে পাই এটা কেটে গেল 4/a0 তার কিউব, এখানে a0/2 হোল পাওয়ার 4 হয়ে গেল, কিন্তু এই যে পার্টটা, এই যে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব মানে x টু দি পাওয়ার 4 - 1 e⁻⁻x dx তুমি লিখতে পারো। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো তোমার একটা a0 শুধু উপরে রয়ে গেল, আর এটা 16 a0/4 হয়ে গেল, আর এইটা হচ্ছে তোমার গামা 4 হয়। 2 টু দি পাওয়ার 4 মানে 16, 4 16 মানে 4 হয়ে যাচ্ছে, এটা গামা 4। গামা 4 মানে ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 হয়। এটা হচ্ছে a0/4 ইন্টু 6, তো এটাকে 3/2 a0 হয়। তাহলে এই যে এই একটা ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 - 1 e⁻⁻x dx, একে বলে গামা 4। আর গামা 4 এর ভ্যালু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6 হয়ে যায়। তাহলে এটা a0/4 ইন্টু 6 অর্থাৎ 3/2 a0 হয়ে গেল। তার মানে তোমার অ্যাভারেজ ভ্যালু ফর দ্য 1s অরবিটাল, সেটাকে 3/2 a0 বেরিয়ে গেল। অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ রেডিয়াসটা হচ্ছে 3/2 a0 বেরিয়ে যাচ্ছে। এটা তাহলে এই যে রেসিপিটা শেখানো হলো আর এর অ্যাভারেজ বের করার জন্য, এটা অন্যান্য কোয়ান্টিটি অ্যাভারেজও তুমি একই রকমভাবে বের করতে পারবে। তা তোমাকে যেটা প্রথমেই জানতে হচ্ছে যে কোন ফর্মুলা দিয়ে অ্যাভারেজটাকে লিখতে হয়। নর্মালাইজ ফাংশন হলে ডিনোমিনেটরটা থাকবে না, শুধু নিউমারেটরটা হবে। এবারে তোমার আর অপারেটর মানে এখানে আর ইটসেলফ মানে আর দিয়ে গুণ হয়ে যাওয়া, আর ফাংশনটা 1s অরবিটালের জন্য কিন্তু তুমি করছো, তো ফাংশনটা তোমাকে বলে দেওয়া হয়েছে বসাবে, বসিয়ে এবার এখানে ট্রিপল ইন্টিগ্রেশন, তাহলে আর ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা করে ফেললে, থিটা ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা করে ফেললে, ফাই ডিপেন্ডেন্ট পার্টটা আলাদা করে ফেললে, ডিফাই ইন্টিগ্রেশন করলে 0 থেকে 2π সেটা 2π হয়ে যাবে, সাইন থিটা থিটা ইন্টিগ্রেশন করলে 0 থেকে পাই সেটা 2 হয়ে যায়। তাহলে মূলত হচ্ছে এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে বেসিক্যালি করলে তুমি এখান থেকে 3/2 a0 এটা পেয়ে গেলে। তাহলে মোস্ট প্রবাবল রেডিয়াস a0, কিন্তু অ্যাভারেজ যে ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে তোমার 3/2 a0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা যেমন করে করলে ঠিক আর এক রকম করে একটা পার্টিকুলার প্রবলেম তুমি করতে পারো। ধর এটা অনেক সময় দেয়, ধর তোমাকে বললো যে 1/r তার অ্যাভারেজ বের করতে করলো ফর 1s অরবিটাল, 1/r এর অ্যাভারেজ বের করতে বলেছে ফর 1s অরবিটাল। তাহলে তুমি ওই একই রকম করে এগোবে। কি করবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার 1/r যেটা তার সেই অপারেটরটা ইন্টু সাই ইন্টু ডিটা, কার জন্য না ফর নর্মালাইজ সাই, ফাংশনটা নর্মালাইজড হয়, ফর নর্মালাইজ সাই হচ্ছে এইটা। তাহলে ওই একই রকম করে এগো তুমি, তিনটে ইন্টিগ্রেশন, r = 0 টু ইনফিনিটি, থিটা = 0 টু পাই,
phi equal to 0 থেকে 2 পাই 1 বাই r আছে 1 বাই রুট ওভার অফ পাই a0 তার কিউব e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 এখানেও 1 বাই রুট ওভার অফ পাই a0 কিউব e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 এখানে r স্কোয়ার সাইন থিটা dr d থিটা d ফাই r স্কোয়ার সাইন থিটা dr d থিটা d ফাই এটা তাহলে কি দাঁড়াচ্ছে ওই দেখো 1 বাই পাই a0 কিউবটা তুমি বাইরে বের করে দিলে ইন্টিগ্রাল r এর উপরে ইন্টিগ্রেশনটাকে করলে এখানে r e টু দি পাওয়ার মাইনাস 2r বাই a0 হলো যেখানে rটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি আবার থিটাটা অ্যাজ ইউজুয়াল 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই ডি ফাই তাহলে দেখো এইটা 2 এটা 2 পাই দিয়ে দেয় তাহলে এই ইন্টিগ্রেশনটাকে করতে হবে এই ইন্টিগ্রেশনটা ডিরেক্টলি তুমি করে ফেললেও চলে আর ওই যেভাবে করলাম সেই রকম ভাবে করলেও চলে লেট 2r বাই a0 ইকুয়াল টু x সেখান থেকে r ইকুয়াল টু a0 বাই 2 ইন্টু x সেখান থেকে dr ইকুয়াল টু a0 বাই 2 ইন্টু dx লিমিটটা r ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0 r ইকুয়াল টু ইনফিনিটি হলে x ইকুয়াল টু ইনফিনিটি তাহলে এটা হয়ে গেল 1 বাই পাই a0 তার কিউব ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি r এর জায়গায় বসালাম হচ্ছে a0 বাই 2 ইন্টু x e টু দি পাওয়ার মাইনাস x এখানে dr ছিল আগে একটা dr লিখেছিলাম তো এখানে dr ছিল dr এর জায়গায় বসিয়ে দেবো a0 বাই 2 ইন্টু dx আর এইটা হয়ে গেল তোমার 2 এটা হচ্ছে 2 পাই তাহলে হচ্ছে 4 বাই a0 কিউব হলো আর এই পার্টটা ইন্টিগ্রেট করলে a0 বাই 2 তার স্কোয়ার হয়ে যাচ্ছে আর এটা ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x এর পাওয়ার 2 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই a0 ইন্টু গামা 2 গামা 2 এর ভ্যালু 1 হয় অর্থাৎ এটা 1 বাই a0 হয়ে যায় তাহলে 1 বাই r 1s অরবিটালের ক্ষেত্রে তার অ্যাভারেজ বের করলে সেটা বের হয়েছে 1 বাই a0 আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে ক্লিয়ারলি 1 বাই r তার অ্যাভারেজ ইজ নট ইকুয়াল টু 1 বাই r এর অ্যাভারেজ মানে r এর অ্যাভারেজ হচ্ছে 3/2 a0 হ্যাঁ তাহলে তুমি 3/2 a0 এখানে বসিয়ে দাও তাহলে হচ্ছে 2 বাই 3 a0 হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে 1 বাই r তার অ্যাভারেজ হচ্ছে 1 বাই a0 তাহলে এই দুটো হচ্ছে তোমার সমান হচ্ছে না সেটা তুমি দেখতে পেয়ে গেলে ঠিক আছে তাহলে এই দুটো অঙ্ক আমি 1s অরবিটালের ক্ষেত্রে আলাদা করে কষে দিলাম ঠিক আছে এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করবে এগুলো পরীক্ষায় দেয় যে 1s অরবিটালের ক্ষেত্রে r এর অ্যাভারেজ বের করা আর 1s অরবিটালের ক্ষেত্রে 1 বাই r তার অ্যাভারেজ বের করবো সেখান থেকে দেখানো যে 1 বাই r অ্যাভারেজ আর 1 বাই r তার অ্যাভারেজ আর 1 বাই r অ্যাভারেজ এই দুটো হচ্ছে সমান নয় ঠিক আছে তাহলে এই দুটো অঙ্ক আমি কষলাম এই দুটো অঙ্ক ঠিক আছে পরিষ্কার কোনো অসুবিধা হয়েছে ঠিক আছে কি রে ঠিক আছে একটু প্র্যাকটিস করবে অঙ্কগুলো পরীক্ষার হলে আলটিমেটলি করতে হবে তো 2-3 বার করে প্র্যাকটিস করবে আর পরীক্ষার হলে হঠাৎ করে নতুন নতুন যেন মনে না হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে নেক্সট আমরা যেটা চলে আসছি যে 1s অরবিটালের ক্ষেত্রে যে জিনিসগুলোকে করেছি 2s অরবিটালের ক্ষেত্রে আমি সেই একই জিনিসগুলো করছি আর 1s এর ক্ষেত্রে পরিষ্কার এক্সপ্লেন করে করে ব্যাপারটাকে করতে হয়েছে 2s এর ক্ষেত্রে অতটা এক্সপ্লেন করার দরকার নেই তোমাকে জিনিসটা কিছুটা মেমোরাইজ টাইপের করলেই হয়ে যাবে আর 2s এর ক্ষেত্রে এই অরবিটালের যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা তোমাকে মুখস্থ 2s এর ক্ষেত্রে পারলে খুব ভালো মানে 1s এর ক্ষেত্রে মুখস্থ রাখতেই হবে 2s এর ক্ষেত্রে এই যে 2s অরবিটালের যে এক্সপ্রেশনটা সেটা মুখস্থ রাখতে পারলে খুব ভালো কিন্তু মুখস্থ করে এই কনস্ট্যান্ট করে নাও মনে রাখো কিন্তু এই জায়গাটা মনে রাখবে অন্তত 2 মাইনাস r বাই a0 e টু দি পাওয়ার মাইনাস r বাই 2a0 এইটুকু অন্তত মনে রাখবে যে 2 মাইনাস r বাই a0 e টু দি পাওয়ার মাইনাস r বাই 2a0 এইটুকু অন্তত তুমি মনে রেখো আচ্ছা চলো এখানে আচ্ছা দেখো তোমার তুমি যদি 2s অরবিটাল দেখো তাহলে r ইকুয়াল টু যখন 0
আর ইকুয়াল টু জিরোতে এখানে এই এক্সপ্রেশনে আর ইকুয়াল টু জিরো বসিয়ে দিলে এই আর বাই এ জিরোটা জিরো হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এ জিরোটা ওয়ান হয়ে গেল। তো তার একটা ভ্যালু তুমি পেলে, তাহলে ওয়ান বাই ফোর রুট ওভার টু পাই ওয়ান বাই এ জিরো টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু টু। তা টু আর ফোর কেটে গিয়ে একটা টু হয়ে গেল, তাহলে ওয়ান বাই টু ইন্টু রুট ওভার টু পাই এ জিরো তার কিউব। এটা হচ্ছে যখন আর ইকুয়াল টু জিরো তখন তার ভ্যালু। আচ্ছা, এবারে এইখানে দেখো যখন টু মাইনাস আর বাই এ জিরোটা জিরো, অর্থাৎ আর ইকুয়াল টু টু এ জিরো, তখন কিন্তু ফাংশনটা জিরো হয়ে যাচ্ছে। যখন টু মাইনাস আর বাই এ জিরোটা জিরো, অর্থাৎ আর ইকুয়াল টু টু এ জিরো, তখন ফাংশনটা একবার জিরো হয়ে যাচ্ছে। আর আরটা যদি টু এ জিরোর থেকে ছোট হয় তাহলে জিনিসটা পজিটিভ, আর আরটা যদি টু এ জিরোর থেকে বড় হয় তাহলে জিনিসটা নেগেটিভ। আর এবারে আর যখন টেন্ডস টু ইনফিনিটি তখন সেটা আবার জিরোর দিকে যাবে। তাহলে এই ফিচারগুলোকে যদি মাথায় রেখে ছবিটাকে আঁকো, তাহলে সাই টু এস ভার্সেস আর প্লট করলে আর ইকুয়াল টু জিরোতে তার একটা ফাইনাইট ভ্যালু আছে। আমরা আগে বলেও ছিলাম যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে নিউক্লিয়াসে তার একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেন্সিটি আছে। এবার সেইটা তোমার কমছে, কারণ এই যে আর ভ্যালু যত বাড়ছে জিনিসটা কমবে, কারণ একটা টু মাইনাস আছে, এটা কমছে। আর ইকুয়াল টু টু জিরোতে জিরো হলো, এবার পজিটিভ থেকে জিনিসটা নেগেটিভ হলো, করে আবার তাকে জিরোর দিকে চলে যেতে হবে। আর যখন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এইটা এইরকম ভাবে করে জিরো থ্রু দিয়ে নেগেটিভ হয়ে আবার সেটা জিরোর দিকে যাচ্ছে। এটা। আচ্ছা, এবার তুমি যদি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে করো, প্রবাবিলিটি ডেন্সিটি হচ্ছে সাই মডিউলাসের স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে যদি মডিউলাসের স্কোয়ার করো, তাহলে প্রথম কথা হচ্ছে যে যেখানে জিরো ছিল সেখানে জিরোই থাকবে, কিন্তু নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো, আর ছবির নেচারটা হচ্ছে যে আগে যেটা লিনিয়ার ছিল টু মাইনাস আর বাই এ জিরো ছিল, এখন সেটা প্যারাবোলিক্যালি হয়ে যাবে। মানে আর ইকুয়াল টু টু এ জিরোর রেসপেক্টে সেটা প্যারাবোলা টাইপের দেখতে হবে। তারপরে দেখো এই ছবিটা এরকম হয়ে গেল। তাহলে এখানে মানে তোমার জিরোটা জিরোতেই রইল, নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে, আর লিনিয়ার প্লটটা হচ্ছে তোমার প্যারাবোলিক হয়ে গেছে, সেখানে ছবির নেচারটা হচ্ছে তোমার এরকম হয়ে গেল। এটা। আচ্ছা, এবার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যদি এখানে প্লট করো, ফোর পাই আর স্কোয়ার সাই টু এস মডিউলাস স্কোয়ার হবে। এস অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আমি বলেছিলাম ফোর পাই আর স্কোয়ার, এটা সাই এন এর মানে মানে সাই মডিউলাস স্কোয়ার। এটা শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রেই সত্যি। সেটাকে তুমি ব্যবহার করো, তাহলে ছবিটা দেখতে হচ্ছে এরকম। তা প্রথমে এটা দুটো ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে, এটা একটা ম্যাক্সিমা গেল করে জিরো হলো, আবার একটা বড় ম্যাক্সিমা গেল, তারপর সেটা জিরো হলো। এখানে মনে রাখবে যে এই টু এ জিরোতে জিনিসটা হচ্ছে জিরো, আর এই প্রথম ম্যাক্সিমাটা পাবে থ্রি মাইনাস রুট ফাইভ এ জিরো। থ্রি মাইনাস রুট ফাইভ এ জিরো মানে 0.77 এ জিরোতে। আর পরের ম্যাক্সিমাটা পাবে হচ্ছে থ্রি প্লাস রুট ফাইভ এ জিরো, অর্থাৎ 5.23 এ জিরোতে। ঠিক আছে, 0.77 এ জিরোতে, আর হচ্ছে 5.23 এ জিরোতে। এই ম্যাক্সিমাগুলোকে বের করার জন্য যেমন ওয়ান এস এর ক্ষেত্রে করেছে সেরকমই করতে হবে। এই যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেয়েছে টু এস অরবিটালের ক্ষেত্রে, দেখে আর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে তুমি ম্যাক্সিমাম ভ্যালুগুলো বের করে ফেলতে পারবে। একটা থ্রি মাইনাস রুট ফাইভ এ জিরো, একটা থ্রি প্লাস রুট ফাইভ এ জিরো। এটা তোমাকে আমি কাজ হিসেবে দিচ্ছি, হ্যাঁ, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এটা কিন্তু বাড়িতে কষবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ফর হুইচ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ম্যাক্সিমাম ফর টু এস অরবিটাল। এটা তুমি করবে, করতে না পারলে করে দেবো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা পরীক্ষায় দেয়। হ্যাঁ, যে জাস্ট একটা অঙ্ক করার মতো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সপ্রেশনটা আমি বলে দিয়েছি, ওটাকে আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, করে জিরো করবে। জিরো করে তুমি পাঁচটা রুট পাবে, দেখবে এই যে আর ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু টু এ জিরো এবং আর ইকুয়াল টু ইনফিনিটি, এরা বেসিক্যালি ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করছে না। তাহলে ম্যাক্সিমা রিপ্রেজেন্ট করবে দেখবে থ্রি মাইনাস রুট ফাইভ এ জিরো আর থ্রি পয়েন্ট রুট ফাইভ এ জিরোতে, বা 0.77 এ জিরো আর 5.23 এ জিরোতে। আচ্ছা, প্রথম হাইটটা তুলনায় পরের হাইটটা কিন্তু বেশি, এটা তুমি মাথায় রাখবে। প্রথম যে হাইটটা তার তুলনায় পরের হাইটটা বেশি, এটা মাথায় রাখবে। আর এর জন্য তুমি যদি ইয়ে করো, তোমার অ্যাঙ্গুলার প্লটটাকে করো, তাহলে সেই স্ফেরিক্যালি সিমেট্রিক প্লটই তুমি পাবে। মানে এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক, স্ফেরিক্যালি সিমেট্রিক, কিন্তু এখানে দুটো রিজিয়ান আছে। যখন এই ছবি থেকে তোমার পরিষ্কার, তখন আটটা আপ টু টু এ জিরো পর্যন্ত জিনিসটা পজিটিভ, ওয়েভ ফাংশনটা পজিটিভ, আর টু এ জিরোর থেকে বেশি হয়ে গেলে জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। সেটা এখানে করা হয়েছে। এই যে এখানে টু এ জিরো রেডিয়াসের একটা তুমি ছোট স্পিয়ার কনসিডার করছো, যার মধ্যে সাইনটা পজিটিভ, তার বাইরে হচ্ছে সাইনটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা এটা মাথায় রাখবে তুমি।
তাহলে দেখো, তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে কি কি জিনিসগুলো তুমি মাথায় রাখলে, ছবিটা খেয়াল করো, হ্যাঁ, মিস করো না জানো। প্রবাবিলিটি ডেনসিটির ছবিটাকে দেখো, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের এক্সপ্রেশনটাকে বের করে তার ছবিটাকে খেয়াল রাখো যে 2a0 তে সেটা 0, 3 মাইনাস রুট 5a0 বা 0.77a0 তে একটা ম্যাক্সিমা পেয়েছো, তাহলে হাইটটা কম। 3 প্লাস রুট 5a0 বা 5.23a0 তে একটা ম্যাক্সিমা পেয়ে গেছে, হাইটটা হচ্ছে বেশি। ঠিক আছে, এটাকে মাথায় রাখবে। আর এখানে একটা এই জিনিসটা ক্যালকুলেট করে নেবে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর ফর হুইচ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ম্যাক্সিমাম ফর 2s অরবিটাল। এটা কিন্তু করবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, করতে না পারলে আমায় বলবে, আমি করে দেবো তোমাকে, দেখবে এটা 3 মাইনাস রুট 5a0 এবং 3 প্লাস রুট 5a0 তোমার বেরিয়ে যাবে। এটা। আর অ্যাঙ্গুলার প্লটটাকে যখন করছো, একটা স্ফেরিক্যালি সিমেট্রিক, কিন্তু এখানে খেয়াল রাখবে যে এখানে সাইনটা ইম্পর্টেন্ট খুব, যখন অরবিট মানে অ্যাঙ্গুলার প্লটটাকে আঁকা হয়, যে আর ইকুয়াল টু 2a0 পর্যন্ত সাইনটা হচ্ছে পজিটিভ, আর 2a0 পরে চলে গেলে জিনিসটা হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক একই রকম করে, আর এইগুলো আর অঙ্কগুলো কষে দিচ্ছি না, যদি 2p অরবিটালে তুমি চলে এসো, 2p অরবিটালের ক্ষেত্রে ধরো মানে মানে px বা py বা pz, যদি pzটা তুমি কনসিডার করো, তার নর্মাল এক্সপ্রেশনটা মনে রাখার দরকার নেই, কিন্তু ফর্মটা এরকম দেখতে হয়। ফর্মটা দেখতে হয় তোমার এই একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট থাকে, আমি n লিখেছি, একটা r থাকবে, e টু দি পাওয়ার মাইনাস r বাই 2a0 থাকবে, আর cos থিটা থাকবে। হ্যাঁ, তার স্কোয়ার করলে n স্কোয়ার r স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস r বাই a0 cos স্কোয়ার থিটা এরকম দাঁড়াবে। আচ্ছা, এবারে এই যে ফাংশনটা যদি প্লট করো, তাহলে একটু খেয়াল করো, এখানে একটা রেডিয়াল একটা পলিনোমিয়াল পার্ট আছে r, আর একটা এক্সপোনেনশিয়াল ডিকেইং পার্ট আছে e টু দি পাওয়ার মাইনাস r বাই 2a0। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট এবং এক্সপোনেনশিয়াল পার্ট যদি দুটো থাকে, তাহলে আর যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে আর ছোট পলিনোমিয়াল পার্ট ডমিনেট করলে সাইটা কি আর এর সঙ্গে সঙ্গে লিনিয়ারলি বাড়বে। কিন্তু যখন আরটা বড় হয়ে যাবে, তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে বলে এটা এক্সপোনেনশিয়াল ডিকে করার চেষ্টা করবে। তাহলে প্রথম দিকে ওটা লিনিয়ারলি বাড়লো, ওটা ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। তো দেখো, আর এই ছবিটা যদি আঁকো, প্রথমে লিনিয়ারলি বাড়ছে, তারপর ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। আচ্ছা, এইখানটা কিন্তু লিনিয়ার, এই যে এইখানটা প্রপোর্শনাল টু আর। যখন আমি স্কোয়ার করে ফেলছি, দেখো ছবির নেচারটা কিছুটা একই রকমের দেখতে, বাড়ছে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, কমছে, এখানেও বাড়ছে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, কমছে, কিন্তু একটা তফাৎ আছে। তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে এই বাড়াটা তখন আর স্কোয়ারের মতো, অর্থাৎ এই জায়গাটা প্যারাবোলিক্যালি, দেখো এই যে প্রপোর্শনাল টু আর স্কোয়ার, তাহলে এই জায়গাটা কিন্তু প্যারাবোলিক্যালি বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর কমছে। মানে দুটো ছবি আলাদা আলাদা ফিগারে দেখলে মনে হবে প্রায় একই, ঠিক আছে, বাড়ছে ম্যাক্সিমামে পৌঁছে, এক্সপোনেনশিয়ালি কমছে, কিন্তু বাড়াটা এক্ষেত্রে লিনিয়ার বাড়া, আর এর সঙ্গে প্রপোর্শনাল, আর এটা হচ্ছে প্যারাবোলিক্যালি বাড়া, আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এই তফাৎগুলো কিন্তু তোমাকে ভীষণ পরিষ্কারভাবে করতে হবে। মানে কোয়ালিটেটিভলি ছবি আঁকবে, কিন্তু এখানে বাড়াটা লিনিয়ার, এখানে বাড়াটা কিন্তু তোমার প্যারাবোলিক্যালি বাড়ছে। এটা এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি যখন প্লট করছো তখন। আর এবার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যদি প্লট করো, তাহলে যেটা হয় যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা না, এইটা ওই একই রকম করে বাড়বে, ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা কমবে, কিন্তু এই বাড়ার জায়গাটা কিন্তু r টু দি পাওয়ার 4 এর মতো। তাহলে দেখো, এই যে তিনটে ছবি আমি এঁকেছি, জাস্ট 2p অরবিটাল, 2p অরবিটালের মডিউলাসের স্কোয়ার অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি, আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ সাই 2p, হ্যাঁ, বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি যাই বলো না কেন, হ্যাঁ, তার ক্ষেত্রে এই যে এই শুরুর দিকটা হচ্ছে r টু দি পাওয়ার 4 এর মতো। তাহলে এই তফাৎগুলো কিন্তু তোমার কাছে এখানে পরিষ্কার থাকে, ঠিক আছে, এই তফাৎটা কিন্তু তোমার কাছে এখানে পরিষ্কার থাকে, ঠিক আছে। তাহলে আমি দেখো এই 2s এর ক্ষেত্রে এবং 2p এর ক্ষেত্রে যে করসপন্ডিং ছবিগুলো কি হবে, সেই ছবিগুলো আমি করে ফেললাম। 2s এবং 2p এর ক্ষেত্রে ছবিগুলো কি হবে সেগুলো আমি করে ফেললাম। আচ্ছা, এবারে এই যেমন করে হচ্ছে 2s 2p তাদের ছবি এঁকেছি, তখন 3s 3p 3d তাদের ছবিগুলো একইভাবে আঁকা যায়। আমি এখানে এই যে 3D ছবিগুলোকে আঁকতে বলা হয়েছে আর কি। তাহলে এক্ষেত্রে অনেক সময় যেটা হয়, 3s 3p 3d যখন তুমি ছবি আঁকবে,
সিএস থ্রিপি থ্রিটির ক্ষেত্রে তোমার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরো আমি প্রথমে তোমাকে কতগুলো ছবি এঁকে দেখাই। চলো, সাই সিএস ভার্সেস আর যদি প্লট করো, ছবিটা দেখতে হয় হচ্ছে এরকম দেখতে হয়। মানে 2s এর ক্ষেত্রে কেমন কমে গিয়ে নিচ থেকে 0 হয়ে গেল, এখানে হচ্ছে প্রথমে পজিটিভ হবে, তারপর নেগেটিভ হবে, তারপর আবার পজিটিভ হবে 3s এর ক্ষেত্রে। আচ্ছা, এইটা যখন তুমি 3s এর ক্ষেত্রে আমি দেখছি, সাই 3s মডিউলাস স্কয়ার ভার্সেস আর প্লট করবে, এরকম দেখতে হলো, কারণ ওটা এই নেগেটিভ গুলো যা সিম্পলি পজিটিভ হয়ে গেছে এটা। আর এটাই যখন তুমি রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটির ছবি আঁকবে, 4 পাই আর স্কোয়ার ইন্টু সাই সিএস মডিউলাস স্কোয়ার, পর তুমি বলতে পারো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা আর ছবি আঁকলে যেমন 2s এর হচ্ছে দুটো পিক পেয়েছিলে, 3s এর ক্ষেত্রে তুমি 3টে পিক পাবে। এর তুলনায় এই পিকটা বড়, এই পিকটা হচ্ছে আরো বড়, এরকম তুমি 3টে পিক পাবে এটা। আর যখন তুমি অ্যাঙ্গুলার প্লট করছো এটা, আর অ্যাঙ্গুলার প্লট করলে এটা কিন্তু এক্স অ্যাক্সিস বলো, এটা ওয়াই অ্যাক্সিস বলো, এটা কিন্তু জেড অ্যাক্সিস বলো, তো স্ফেরিক্যালি সিমেট্রিক ছবি, এক মিনিট, দেখো এখানে হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক ছবি, মানে অ্যাঙ্গুলার প্লটটাকে করলে অ্যাঙ্গুলার প্লট স্ফেরিক্যালি সিমেট্রিক, এক্ষেত্রে কিন্তু সাইনটা হবে দেখো পজিটিভ, প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ তারপর পজিটিভ, তাহলে প্রথমটা হচ্ছে পজিটিভ, তারপরে একটা পোর্শন থাকবে নেগেটিভ, তারপর আবার থাকবে পজিটিভ। এটা তাহলে হচ্ছে পজিটিভ নেগেটিভ তারপর আবার পজিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লটটা হচ্ছে এরকম দেখতে হবে। তাহলে 3s অরবিটালের ক্ষেত্রে আমি ছবিগুলোকে আঁকলাম। আর এবারে যদি 3p-র ক্ষেত্রে তুমি করো, এক মিনিট, এক মিনিট, তো 3p ভার্সেস আর যদি প্লট করা হয়, তাহলে প্রথমে এটা এরকম করে লিনিয়ারলি বাড়বে, এটা হচ্ছে 3p। তার যদি সাই 3p, সাই 3p মডিউলাস স্কোয়ার ভার্সেস আর প্লট করলে এটা
এরকম দেখতে হবে। আর এটাই যদি তুমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিটাকে আঁকো ভার্সেস আর, তাহলে এটা তোমার এরকম দেখতে হবে, যেটা দুটো ম্যাক্সিমা দিয়ে যাবে, এটা দুটো ম্যাক্সিমা দিয়ে গেল এটা। আচ্ছা, এইখানে যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আর এর মতো দেখতে, এটা প্রপোর্শনাল টু আর, এই জায়গাটা প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এই জায়গাটা কিন্তু প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 4, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা। আর যখন 3D এর ছবি তুমি আঁকছো, 3D, আর আমি 3P আর 3D এর অ্যাঙ্গুলার প্লটটাকে পরের পেজে দেখাচ্ছি। যখন তুমি 3D এর জন্য করছো, সাই 3D যদি ছবিটা আঁকাও, তাহলে এটা দেখতে হয় এইটা অলরেডি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। যখন তুমি প্রবাবিলিটি ডেনসিটি অর্থাৎ সাই তার স্কোয়ারটা প্লট করছো, সাই 3D মডুলাসের স্কোয়ারটা প্লট করছো তার আর এর রেসপেক্টে, তখন এই জায়গাটা হয়ে যাবে অলরেডি আর টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। একটুখানি ঠিক করি, এটা প্রপোর্শনাল টু এই জায়গায় আর টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। আর যখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবিটা আঁকছো তুমি, ওকে আর প্লট করলে এটা হচ্ছে তোমার, এটা প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার 6। তাহলে দেখো, তাহলে বিভিন্ন যে অরবিটাল গুলো, সে বিভিন্ন অরবিটাল গুলোর ক্ষেত্রে যে বিভিন্ন ছবি হয়। আচ্ছা, একটা জিনিস, কতগুলো জিনিস একটু খেয়াল রাখবে, যে একই ছবিতে যখন আঁকবে না, যেন তফাৎগুলো পরিষ্কার বোঝা যায়। না হলে দেখবে তোমার অনেক, এই যেমন আমি যেমন এর ক্ষেত্রে 3Dর ক্ষেত্রেই বলছি, বা 2Pর ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম, যে 2Pর ক্ষেত্রে 3টে ছবি তুমি দেখেছিলে, এই যে 2Pর ক্ষেত্রে দেখো, ওয়েভ ফাংশনের ছবি, প্রবাবিলিটি ডেনসিটির ছবি এবং রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবি, তিনটে ছবি কিছুটা একই রকমের দেখতে। ওটা 0 থেকে ম্যাক্সিমামে পৌঁছালে এক্সপোনেনশিয়াল ডিকে করছে। কিন্তু তোমার যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু বা আঁকার সময় অন্ততপক্ষে কোয়ালিটেটিভলি কেন বোঝা যায় যে প্রথমে এটা লিনিয়ার প্লট, এটা আর স্কোয়ারের সঙ্গে যাচ্ছে, এটা আর টু দি পাওয়ার 4 এর সঙ্গে যাচ্ছে। আবার এইখানে যখন তুমি দেখছো, এখানে 3Dর ক্ষেত্রে যখন করছো, তিনটে ছবি অ্যাপারেন্টলি দেখলে একই রকমের, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে আর স্কোয়ারের মতো, তারপরে এই মানে যখন প্রবাবিলিটি ডেনসিটির ছবি করছো আর টু দি পাওয়ার 4 এর মতো, আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করলে এটা হচ্ছে আর টু দি পাওয়ার তোমার 6 এর মতো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, যে যখন আমি তোমার এই এস অরবিটাল করছি, তখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা লেখার সময় 4 পাই আর স্কোয়ার সাই মডুলাস স্কোয়ার, এইটা ওয়াই অ্যাক্সিস বরাবর লিখতে পারি। কিন্তু যখন পি বা ডি অরবিটাল করছি, তখন পি অরবিটাল বা ডি অরবিটাল যখন আমি করছি, তখন হচ্ছে শুধু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর, এই ধরো তোমার 3P অরবিটাল করছি, বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ 3D অরবিটাল করছি, এইটাকে কিন্তু আমি কোনো রকম ভাবে লিখছি না যে 4 পাই আর স্কোয়ার ইন্টু সাই 3P মডিউলাস স্কোয়ার, বা 4 পাই আর স্কোয়ার ইন্টু সাই 3D মডিউলাস স্কোয়ার, এগুলোকে লিখতে পারা যায় না। মানে পি বা ডি অরবিটালের ক্ষেত্রে কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে 4 পাই আর স্কোয়ার সাই মডুলাস স্কোয়ার লিখতে পারা যাবে না। শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে এগুলোকে লিখতে পারা যাবে। ঠিক আছে, শুধুমাত্র এস অরবিটালের ক্ষেত্রে এগুলোকে লিখতে পারা যাবে। ঠিক আছে, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, এবারে তুমি যদি অরবিটালগুলো অ্যাঙ্গুলার প্লট করো, অ্যাঙ্গুলার প্লট হচ্ছে, তুমি দেখো এই 1s 2s এবং 3s, এটা আমি অলরেডি এঁকে দিয়েছি, আর নতুন করে এটা বলছি না। আচ্ছা, এখানে কতগুলো জিনিস একটু খেয়াল করে দেখো, যে এই আগে থেকেও তুমি বুঝতে পারবে যে নোডের ব্যাপার। নোড মানে হচ্ছে যে কিছু কিছু পয়েন্টস আছে যেখানে ওয়েভ ফাংশনগুলো ভ্যানিশ করছে, সেই ফাংশনগুলো, সেই পয়েন্টগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট বা নোডস। তবে নাম্বার অফ রেডিয়াল নোডস হচ্ছে n-l-1 হয়, আর নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস হচ্ছে l হয়, তাতে করে টোটাল নাম্বার অফ নোডস হচ্ছে n-1 হয়ে যায়। যেমন ধরো, তুমি যদি 1s অরবিটালের ক্ষেত্রে দেখো,
1s অরবিটালের ক্ষেত্রে যখন ছবিটাকে এঁকেছিলে তুমি পরিষ্কার বুঝতে পারছো কোথাও সেটা জিরো কিন্তু হয়নি। 1s এর ক্ষেত্রে আগের দিন আঁকা ছিল, সেখানে কোথাও জিরো হয়নি, কিন্তু 2s এর ক্ষেত্রে এক জায়গায় জিরো। আবার 2p-র ক্ষেত্রে দেখো কোথাও জিরো নেই। 3s এর ক্ষেত্রে এক জায়গায় দু জায়গায় জিরো। আবার 3p এর ক্ষেত্রে দেখো এক জায়গায় জিরো। 3d এর ক্ষেত্রে কোনো জিরো নেই। তার মানে এটা পরিষ্কার তোমার এই n-l-1 এই রুলে পড়ে যাবে। যেমন ধরো তুমি যদি এইটা কনসিডার করো, ধরো ফর 3s অরবিটাল, nটা কত? nটা হচ্ছে 3, lটা কত? s অরবিটাল যেহেতু l ইকুয়াল টু 0, তাহলে n-l-1 করলে কত বেড়েছে? 3-0-1 অর্থাৎ 2। তাহলে এইটাই হচ্ছে তোমার নাম্বার অফ রেডিয়াল নোডস। এটা নাম্বার অফ রেডিয়াল, যেখানে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে, মানে যেখানে হয় ওয়েভ ফাংশন ভ্যানিশেস, যেখানে তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করছে, হয় ওয়েভ ফাংশন ভ্যানিশেস। এটা তাহলে তুমি 3d অরবিটাল বলছো। ফরবিডের ক্ষেত্রে n এর ভ্যালু 3, d অরবিটাল হলে l এর ভ্যালু 2 হয়। তাহলে n-l-1 করলে কত বেড়েছে? 3-2-1 অর্থাৎ 0 হচ্ছে। তাহলে দেয়ার ইজ নো রেডিয়াল নোডস, দেয়ার ইজ নো রেডিয়াল নোডস, কোনো রেডিয়াল নোডস হচ্ছে তোমার থাকছে না। ঠিক আছে, তাহলে নাম্বার অফ রেডিয়াল নোডস এর ফর্মুলা হচ্ছে n-l-1। তাহলে the points where the wave functions or orbital is 0 are called the nodal point or nodes. The number of radial nodes হচ্ছে n-l-1 এটা। আর নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস মানে এই পি অরবিটালের ছবি আঁকলে তুমি বুঝতে পারবে। এই ধরো যখন এই পি অরবিটাল তুমি কনসিডার করছো, এইটা হচ্ছে পিএক্স অরবিটাল, এটা পিওয়াই অরবিটাল, এটা পিজেড অরবিটাল। পিএক্স অরবিটালটা অ্যালং এক্স বরাবর, এই এদিকে একটা স্ফিয়ার, এদিকে একটা স্ফিয়ার। পিওয়াই এর ক্ষেত্রে এদিকে স্ফিয়ার, এদিকে স্ফিয়ার, মানে অ্যালং দ্য ওয়াই ডিরেকশন। আর পিজেড এর ক্ষেত্রে অ্যালং দ্য জেড ডিরেকশন। এই যে আগে বলেছিলাম না যে কেন এদের নাম এক্স ওয়াই জেড, কারণ পিএক্সটা হচ্ছে এক্স বরাবর ওরিয়েন্টেড, পিওয়াইটা হচ্ছে ওয়াই বরাবর ওরিয়েন্টেড, পিজেডটা হচ্ছে জেড বরাবর ওরিয়েন্টেড। আর এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এক্স যখন পজিটিভ তখন অরবিটালটা পজিটিভ, এক্স যখন নেগেটিভ অরবিটালটা নেগেটিভ। ওয়াই যখন পজিটিভ অরবিটালটা পজিটিভ, ওয়াই যখন নেগেটিভ অরবিটালটা নেগেটিভ। জেড যখন পজিটিভ অরবিটালটা পজিটিভ, জেড যখন নেগেটিভ অরবিটালটা নেগেটিভ। তার মানে দেখো এই এই যদি এই বরাবর একটা তুমি প্লেন আঁকো যার এদিকে সাইন এদিকে সাইন আলাদা, তাহলে প্লাস সাইন থেকে মাইনাস সাইনে যেতে গেলে একটা জিরো থ্রু দিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে নোডাল প্লেন, এটা একটা নোডাল প্লেন, এটা নোডাল প্লেন, এটা নোডাল প্লেন। এই নাম্বার অফ নোডাল প্লেনসটাই হচ্ছে তোমার ওই অ্যাঙ্গুলার নোড। হ্যাঁ, এই যে বলছেন অ্যাঙ্গুলার নোডের সংখ্যাটা হচ্ছে তোমার, দেখো এক্ষেত্রে কিন্তু ওরকম কোনো একটা লাইন যদি টেনে দাও এদিকে আলাদা সাইন এদিকে আলাদা সাইন সেরকম নয়, সেখানে এল ইকাল টু 0 হলে তার কোনো অ্যাঙ্গুলার নোড নেই, কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে এল ইকাল টু 1 বলে তার একটা করে অ্যাঙ্গুলার নোড আছে। এটা আচ্ছা, এবারে এখানে এই অরবিটালগুলো ক্লাসিফিকেশনে এই যেহেতু রিফ্লেকশন সিমেট্রিটা নেয়, রিফ্লেকশন সিমেট্রি না থাকলে, রিফ্লেকশন বা ইনভার্সন সিমেট্রি বলতে পারো, ইনভার্সন সিমেট্রি যদি থাকে তাহলে সেটাকে বলে জেরাডে টাইপ বা জি টাইপ। আর ইনভার্সন সিমেট্রি যদি না থাকে তাকে উনজিরাডে বা ইউ টাইপ বলা হয়। সেখানে এস অরবিটাল, হ্যাঁ, তারপরে তোমার এ ধরো এই এই এস অরবিটাল, ডি অরবিটাল এরা সব জিরাডে টাইপ, কিন্তু পি অরবিটাল, এফ অরবিটাল এরা সব হচ্ছে উনজিরাডে টাইপ। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তাহলে আমি তিনটে পি অরবিটালে অ্যাঙ্গুলার পটগুলোকে এঁকে ফেললাম। পিএক্সটা কেমন দেখতে, পিওয়াইটা কেমন দেখতে, পিজেডটা কেমন দেখতে, এটা আমি এঁকে ফেললাম। ঠিক আছে, পিএক্স, পিওয়াই, পিজেড। আর ঠিক একই রকম ভাবে ডি অরবিটাল, যে 5টা ডি অরবিটাল আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই যে পার্টটা, এই যে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, তাদের ক্ষেত্রে কি হচ্ছে তোমার এই দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর হচ্ছে লোকগুলো, যেমন ফুলের পাপড়ির মতো। ডি এক্স ওয়াইটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে থাকবে, এবং এক্ষেত্রে দেখে দুটো নোডাল প্লেন থাকছে। যদি এই অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর দেখো, এই প্লাসের উল্টো দিকে মাইনাস আর মাইনাসের উল্টো দিকে প্লাস, মানে একটা নোডাল প্লেন।
আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা নোডাল প্লেন, এদের ক্ষেত্রে দুটো করে নোডাল প্লেন থাকে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সবসময় দুটো করে নোডাল প্লেন থাকে, এবং এরা দেখো ইনভার্সন সিমেট্রিক যদি দেখো, প্লাসের উল্টো দিকে প্লাস, মাইনাসের উল্টো দিকে মাইনাস, সেখানে এরা সব কিন্তু তোমার জি টাইপ অরবিটাল। ঠিক আছে, এই যে ডি অরবিটাল সব জি টাইপ অরবিটাল। আচ্ছা, ডি ওয়াই জেড যখন করবে একই রকমের ছবি, শুধু ওয়াই জেড প্লেনে জি জেড এক্স করলে এটা হচ্ছে জেড এক্স প্লেনে। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি করো, তারা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস, মানে যে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার থাকবে। আর ডি জেড স্কোয়ার যখন করছো তখন হচ্ছে এই ধরনের দেখতে, যে এটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর ওরিয়েন্টেড, কিন্তু এটা পি জেড এর মতো নয়। কিন্তু পি জেড এর মতো হলে এদিকে একটা স্ফিয়ার, এদিকে একটা স্ফিয়ার, এখানে কিন্তু সেরকম না। প্রথমে একটা স্ফিয়ার না, এটা হচ্ছে ডাম্বেল শেপ, আর মাঝখানে কিন্তু একটা নেগেটিভ একটা রিং থাকে, মানে মানে নেগেটিভ সাইনের একটা রিং থাকবে। তো উপরটা পজিটিভ সাইন, এদিকটা পজিটিভ সাইন, আর মাঝটা হচ্ছে তোমার নেগেটিভ। সেখানে এর কিন্তু ইনভার্সন সিমেট্রিটা আছে, কিন্তু পি জেড যদি করো তার কিন্তু ইনভার্সন সিমেট্রিটা নেই। তাহলে ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এই প্রত্যেকটা ছবি তোমাকে মাথায় রাখতে হবে। এই ছবিগুলো কি করে এলো সেগুলো বুঝতে তোমার একটুখানি কঠিন লাগবে। সেখানে পি অরবিটাল বা ডি অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্লটগুলো তুমি ফর দ্য টাইম বিং মেমোরাইজ করো। তোমাকে পরীক্ষায় কি করে এই ছবিটা এসেছে জানতে চাইবে না। এবার আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়াবো, সেইখানে হচ্ছে পি অরবিটালের ছবিটা কেন এরকম দেখতে হয়েছে, ডি অরবিটালের ছবিটা কেন এরকম দেখতে হয়েছে, তখন আমরা সেটা নিয়ে ভালো করে আলোচনা করব। ঠিক আছে, তখন হচ্ছে এটা নিয়ে আমরা ভালো করে আলোচনা করব। ঠিক আছে, তবে দেখো, তবে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে বিভিন্ন অরবিটালগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের যে ছবি, সেখান থেকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, এগুলো নোডের সংখ্যা ইত্যাদি, এইখান থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন পড়ে। হ্যাঁ, প্রচুর পরীক্ষায় কোশ্চেন থাকে, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। বুঝেছো? ঠিক আছে তো? আচ্ছা, এবার একটা কনফিউশন হয়ে যায় যে পি অরবিটাল কি সত্যি ডাম্বেল শেপ। দেখো, পি অরবিটাল কিন্তু অ্যাকচুয়ালি ডাম্বেল শেপ নয়। পি অরবিটাল হচ্ছে তোমার এদিকে একটা তোমার স্ফিয়ার, নিচে একটা স্ফিয়ার থাকে। আর মানে একদম দুটো পুরো স্ফিয়ার, উপরে একটা স্ফিয়ার, নিচে একটা স্ফিয়ার। কিন্তু যদি তুমি প্রবাবিলিটি ডেনসিটি করো, অর্থাৎ পি অরবিটালের স্কোয়ারের প্লট করো, তখন এটা এরকম একটা লম্বাটে টাইপের, এটা একটা লম্বাটে টাইপের দেখতে হয়। এবার আমরা যখন অর্গানিকে বা ইনঅর্গানিকে যখন তোমার বিভিন্ন রকমের বন্ডিং টন্ডিং কনসিডার করা হয়, তখন এই ছবিগুলোকে এরকম এঁকে ফেলা হয়, এই ডাম্বেলের মতো করে এঁকে ফেলা হয়। কিন্তু ডাম্বেলের মতো করে আঁকাটা ঠিক নয়। এটা আঁকা হচ্ছে উপরে একটা স্ফিয়ার, নিচে একটা স্ফিয়ার, উপরে প্লাস সাইন, নিচে হচ্ছে মাইনাস সাইন, মানে এরকম আঁকে, মানে পি জেড এর জন্য বলছি বলে, উপরে প্লাস সাইন, নিচে হচ্ছে তোমার মাইনাস সাইন। এবার দেখবে সেম সাইন ওভারল্যাপ করলে তখন তোমার হয়, মানে বন্ডিং হয়। আর অপোজিট সাইন ওভারল্যাপ করলে হচ্ছে অ্যান্টি বন্ডিং হয়। এগুলো সব তোমার জানা আছে, সেগুলো একটু মাথায় রাখবে আর কি। তাহলে ছবি আঁকার সময় না, পি ওভারের ছবিটা তুমি এই যে মানে একদম এদিকে উপরে একটা স্ফিয়ার, নিচে একটা স্ফিয়ার, এইরকম করে আঁকবে। এটা আঁকার সময় কখনোই উপরটা একটা ডাম্বেল, নিচে একটা ডাম্বেল, এইরকম ভাবে আঁকতে যেও না। ঠিক আছে, তো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে এই যে আলোচনাটা হলো, মানে আগের দিন এবং আজকে যে আলোচনাটা হলো, এখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন্স পড়ে। হ্যাঁ, আমি কিছু জিনিস কষে দিয়েছি, আর কিছু জিনিস তোমাকে একটুখানি আস্তে 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 মানে মেমোরাইজের মতো করতে হচ্ছে। কিন্তু মেমোরাইজ করার সময় আমি যে ক্রিটিক্যাল জায়গাগুলো বলেছি, সেই ক্রিটিক্যাল জায়গাগুলো মাথায় রেখে তোমাকে কিন্তু করতে হবে। ক্রিটিক্যাল জায়গাগুলো মাথায় রেখে করতে হবে, মানে মানে যখন তুমি আঁকবে, যেটা বললাম আর কি, যে তোমার কোনটা আর এর মতো, কোনটা আর স্কোয়ারের মতো, কোনটা আর টু দি পাওয়ার 4 এর মতো, কোনটা আর টু দি পাওয়ার 6 এর মতো, নোডের সংখ্যা সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। একমাত্র যদি এস অরবিটাল হয়, তাহলে আর ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ নিউক্লিয়াস তার একটা ফাইনাইট প্রবাবিলিটি থাকবে। দেখো, এই যে এটা 3s এটা করেছে, এক্ষেত্রে যখন 3p আর 3d করছে, তখন দেখো আর ইকুয়াল টু জিরোতে জিনিসগুলো হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে আমি এখানে ধরো 2p আর 3d যদি কম্পেয়ার করি, 2p এর ছবিটা যেমন দেখতে, দেখো 2p এর ছবি যেমন দেখতে,
তোমার 3D এর ছবিটা মনে হবে যে ভাই একই রকমের দেখতে, কিন্তু না, তফাৎ আছে। 2P যখন করছো এই জায়গাটা আর এর সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু 3D যখন করছো এটা আর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এই ধরনের বেশ কিছু কিছু জিনিসপত্র তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো দেখো তাহলে যা বললাম সেখানে কারো কোনো অসুবিধা আছে কিনা দেখো। এটা হ্যাঁ, আমি আর একটা জিনিস একটুখানি করে নেব। দেখো আর একটা জিনিস একটুখানি করে নেব, সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার তো চার রকমের কোয়ান্টাম নাম্বার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে n দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আর এর অ্যালাউড ভ্যালুজ কি? n হচ্ছে তোমার 1 2 3 ডট 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 ডট। আচ্ছা, এ দিয়ে কি বোঝা যায় না, এনার্জি যেটা ডিপেন্ডস অন n। আচ্ছা, এবারে যদি বোর থিওরিতে তুমি করো, রেডিয়াস অফ অরবিট or size of orbital depends on n। তাহলে 1s অরবিটাল, 2s অরবিটাল, 3s অরবিটাল যখন তুমি কম্পেয়ার করছো, বাকি সবকিছু সমান, শুধু nটা পাল্টাচ্ছে, তাতে সাইজগুলো কিন্তু সেই মতো করে পাল্টাবে। রেডিয়াস অফ দ্য অরবিট বা সাইজ অফ দ্য অরবিটাল। আর অরবিট হলে যদি বোর থিওরিতে তুমি থাকতে, বোর থিওরিতে হচ্ছে যেটা রেডিয়াস সেটা সাথে এন এর সঙ্গে তোমার বাড়ে। তাহলে এনার্জিটা এন এর উপর ডিপেন্ড করছে, রেডিয়াস অফ দ্য অরবিট বা সাইজ অফ দ্য অরবিটাল সেটা হচ্ছে তোমার এন এর উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সেটাকে এল দিয়ে এক্সপ্রেস করা হয়। তার অ্যালাউড ভ্যালুস গুলো কি কি হচ্ছে? ভ্যালুজ অফ এলটা হচ্ছে তোমার 0 1 2 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত। এবার এল এর ভ্যালু যদি তোমার 0 হয়ে যায় সেটা হচ্ছে তোমার এস অরবিটাল। এল এর ভ্যালু 1 হলে সেটা হচ্ছে তোমার পি অরবিটাল। এল এর ভ্যালু 2 হলে তোমার ডি অরবিটাল। এল এর ভ্যালু 3 হলে এফ অরবিটাল অ্যান্ড সো অন। তাহলে এস পি ডি এফ এইসব বিভিন্ন অরবিটাল গুলো নাম হয়েছে আর কি। এবং এল এর অ্যালাউড ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে আপ টু n-1 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বলে নিই যে নাম্বার অফ রেডিয়াল নোডস depends on n along with l। মানে নাম্বার অফ রেডিয়াল নোডস তো n-l-1, তাহলে l এর সঙ্গে সঙ্গে নাম্বার অফ রেডিয়াস n এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এবারে যেটা কথা হচ্ছে যে ইন রিলেটিভিস্টিক থিওরি, যেমন রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরিতে এনার্জি ডিপেন্ডস অন এল অ্যালং উইথ এন। তুমি দেখো নন রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরি বা বোর থিওরি যখন দেখেছিলে তখন এনার্জিটা শুধুমাত্র এন এর উপর ডিপেন্ড করছে, কিন্তু যখন তুমি রিলেটিভিস্টিক সমারফেল্ড থিওরি করেছিলে তখন এনার্জিটা কিন্তু এন এর সঙ্গে সঙ্গে এর উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন এল। কেমন করে? অ্যাঙ্গুলার মোমেন্টটা যদি এল বলো সেটা হয় রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ কস। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এল এর উপরে ডিপেন্ড করছে।
এইটা। আচ্ছা, এবারে তোমার ফর ইলিপ্টিক্যাল অরবিট যদি ইলিপ্টিক্যাল অরবিটের কথা ভাবি, যেটা সমারফিল্ড থিওরিতে বলেছিলাম, এক্সেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস ডিপেন্ডস অন এল, মানে কোনো একটা গিভেন এন, ধরো এন ইকুয়াল টু 2 এস অরবিটাল আর পি অরবিটাল পাচ্ছ, বা এস অরবিট পি অরবিট পাচ্ছ, সেটা ক্ষেত্রে এল এর উপরে নির্ভর করছে। আচ্ছা, এবার নাম্বার অফ রেডিয়াল নোডস, radial nodes depend on L along with n, n এর সঙ্গে সঙ্গে L এর উপরে নাম্বার অফ রেডিয়াল নোড নির্ভর করে, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস ডিপেন্ডস অন এল, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডসটা এল এর উপরে তোমার ডিপেন্ড করছে। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স গুলো সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এমএল, ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এমএল, এইটা অ্যালাউড ভ্যালুস অফ এমএলটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 করে আপ টু প্লাস মাইনাস এল পর্যন্ত, এইটা। আর এখানে বলে নিই, এটা ইট ক্যান এক্সপ্লেন ফাইন স্ট্রাকচার, এই এল এর এক্সিস্টেন্স আছে বলে ফাইন স্ট্রাকচার তুমি এক্সপ্লেন করতে পারো। আচ্ছা, এক্ষেত্রে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম, মানে এখানে যে এনার্জিটা না, এই এন এর সঙ্গে সঙ্গে এল এর উপর ডিপেন্ড করে গেল, সেখান থেকে তুমি ফাইন স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে পারো। আচ্ছা, এবারে এম এল এর ভ্যালু এটা হয়ে গেল। এবারে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন এম এল, কেমন করে? এল জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এম এল ইন্টু এইচ কস হয়, জেড কম্পোনেন্টটা এম এল এর উপর ডিপেন্ড করছে। এবারে শেপ, যেটা শেপ অর অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশন of orbital depends on ml and with L. as a px, मतलब pz টা কেন জেড ডিরেকশন বরাবর ওরিয়েন্টেড, সেটা বেসিক্যালি ml এর উপরই নির্ভর করছে, তার ml এর ভ্যালু 0 বলে আর কি। হ্যাঁ, এটা। আর টু এক্সপ্লেন Zeeman effect and Stark effect, introduction of ml is essential. একে ধরো কোন একটা পি অরবিটাল ইন প্রেজেন্স অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তিনটে ভাগে ভেঙে যায়, কারণ তিনটে এমএল এর ভ্যালু হচ্ছে। তাহলে জিমান এফেক্ট, স্টার্ক এফেক্টের ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন, সেটা কিন্তু এমএল এর উপরে নির্ভর করছে, সেটা ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম না, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স তুমি পেয়ে গেলে। আর ফাইনালি হচ্ছে ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার, এমএস, অ্যালাউড ভ্যালুজ অফ এমএস হচ্ছে প্লাস মাইনাস হাফ, আইদার প্লাস হাফ নাহলে মাইনাস হাফ হয়। আচ্ছা,
z component of spin angular momentum, এটা হচ্ছে অরবিটাল লেখা উচিত ছিল, মানে আগেরটা যে জেড কম্পোনেন্ট অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এখানে জেড কম্পোনেন্ট অফ স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিপেন্ডস অন এম এস, কেমন করে না এল এস জেড করি, লিখে সেটাকে এস জেডটা সেটা হচ্ছে এম এস ইন্টু এইচ কস। আচ্ছা, টু এক্সপ্লেন Stern-Carlac experiment, quantum number ms is necessary. Stern-Carlac এক্সপেরিমেন্ট হয়েছিল 1921-এ। তার যে এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো, সেই এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে এক্সপ্লেন করতে গেলে তোমার স্পিনের এক্সিস্টেন্সটা তোমার দরকার। এইটা স্পিনের এক্সিস্টেন্সটা তোমার দরকার। এটা আমি এইটুকুই বলি। তাহলে দেখো, আমি এই যে চারটে কোয়ান্টাম নাম্বার, সেই চারটে কোয়ান্টাম নাম্বারে অ্যালাউড ভ্যালুসগুলো বললাম, এবং তার যে একটা দুটো করে ফিজিক্যাল সিগনিফিকেন্স বললাম। তোমার পরীক্ষায় পড়লে ওরকমই পড়ে যে তোমার এই যে কোন একটা কোয়ান্টাম নাম্বার বলতে বললো, কোয়ান্টাম নাম্বারের অ্যালাউড ভ্যালুগুলো কথা বলতে বললো, এবং সেখান থেকে তোমাকে ওই বেশি নয় একটা দুটো করে তার সিগনিফিকেন্সের কথা বলতে বলবে আর কি। তাহলে আমি এই প্রত্যেকটা জাস্ট বলে দিলাম তোমাকে, চারটে যে কোয়ান্টাম নাম্বার আছে সেই চারটে কোয়ান্টাম নাম্বারের নামগুলো, তাদেরকে কি সিম্বল দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, হ্যাঁ, সেটা আমি এখানে বলে দিলাম। তো দেখো, আগের দিন এবং আজকে যে ক্লাস দুটো আমি পড়িয়েছি, এখান থেকে না প্রচুর পরীক্ষায় কোশ্চেন্স পড়ে। তাহলে আমি এই পর্যন্তই আজকে করলাম। তাহলে এই দুটো ক্লাসের পড়া না তুমি খুব ভালো করে তৈরি করে ফেলো। হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমার বুঝতে অসুবিধা হতে পারে, তুমি ওটাকে বারবার পরে একটা মেমোরাইজ করার মতো করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে দেখবে এগুলো বলছি না, এগুলো একদম এক্স্যাক্টলি তুমি বুঝতে পারবে না। এক্স্যাক্টলি বুঝতে গেলে, মানে আগে যেমন বোর্ড থিওরিতে পুরো কষে কষে তোমাকে দেখালাম, এর আগে যে সমস্তগুলো পড়িয়েছি, ধরো তোমার ডিবাগলু পার্টিকেল ডুয়েলিটি, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, তোমাকে ভালো করে বুঝিয়ে করলাম। এবার তারপরে অনেকটা রাস্তা হাঁটার পরে হাইড্রোজেন অ্যাটম আসে। পরে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বে দেখবে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল হয়ে যাওয়ার পরে অন্তত খান 10-2 ঘন্টার ক্লাস লাগে তোমার কোয়ান্টাম মেকানিক্সটাকে ডেভেলপ করার জন্য। তারপরে অ্যাপ্লিকেশন আছে, সেখানে প্রথমে পার্টিকুলার বক্স প্রবলেম করতে হয়, তারপর হারমোনিক অসিলেটর প্রবলেম করতে হয়, তারপর রিজিডেটর প্রবলেম করতে হয়, তারপরে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করতে হয়। এটা কোয়ান্টাম মেকানিক্স পার্ট 2 বা পার্ট 3 এর মধ্যে থাকে, কোথাও পার্ট 2, কোথাও পার্ট 3। তাহলে সেই জিনিসটা যেহেতু আমাদের পড়ার এখন স্কোপই নেই, কারণ এটা ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টের মধ্যে আছে। আর এই সেমিস্টারে পর্যন্ত, এই সেমিস্টার পর্যন্ত রাদার, এর আগেও যদি হয়ে থাকতো তাহলে একটা মানে ছিল। এই সেমিস্টার পর্যন্ত যেহেতু তোমাদের কোয়ান্টাম মেকানিক্স নেই, সেখানে সব জিনিস যে খুব ভালো করে বুঝতে পারা যাবে সেটা না, কিন্তু আমি যে জিনিসগুলো মোটামুটিভাবে বলেছি সেই জিনিসগুলো 2বার 3বার 4বার পড়ো, পড়ে জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসো। তারপরে দেখবে যখন 10 ইয়ার্সের কোশ্চেন খুলবে, তখন দেখবে এগুলো সব চেনা কোশ্চেন তোমার পড়েছে, তখন দেখবে করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে এই পার্টের নেক্সট দিন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই আউবা প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হুনস রুল। আউবা প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল, এই তিনটে জিনিস বলে দিয়ে সেখান থেকে আমি একটা কাজ করে নেব, সেটা হচ্ছে অ্যাটমিক টার্ম সিম্বল। এই পুরো জিনিসটা আমরা নেক্সট দিনে করে নেব। তাহলে আউবা প্রিন্সিপাল, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল, এই তিনটাকে করে কেমন করে অ্যাটমিক টার্ম সিম্বল ক্যালকুলেট করতে হয়, মূলত ফর গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে কেমন করে অ্যাটমিক টার্ম সিম্বল বের করতে হয়, সেই জিনিসগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। এটা তাহলে আমরা এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে
মানে লেকচার 2টা আমরা বলে দিলাম। ঠিক আছে? তো দেখো ব্যাপারগুলো পরিষ্কার, কোনো অসুবিধা আছে?